আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব অ্যাফার্মেটিভ টু নেগেটিভ নিয়ে, অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্সে যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আছে সেটা নিয়ে আলোচনা করব। কিভাবে একটা হ্যাঁ বোধক বাক্যকে না বোধক বাক্যতে কনভার্ট করতে হয়। ওকে, আসো। তো ফার্স্টে আমরা যে রুলসটা নিব সেটা আমাদের চিরপরিচিত একটা রুলস, সেটা হচ্ছে অনলি বা অ্যালোন। অনলি অনলি হতো শুধু বা মাত্র, হ্যাঁ, অ্যালোন হতো একা। অনলি বা অ্যালোন যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নান বাট অবলিক নাথিং বাট অবলিক নট মোর দেন দ্বারা নেগেটিভ করতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট রুলস। অনলি বা অ্যালোন যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নান বাট নাথিং বাট নট মোর দেন দ্বারা নেগেটিভ করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, কখন নান বাট দিব, কখন নাথিং বাট দিব, কখন নট মোর দেন দিব। যখন কোনো ব্যক্তিকে অনলি বা অ্যালোন দ্বারা নির্দেশ করা হবে, ঠিক আছে, তখন আমরা বসাবো নান বাট। হ্যাঁ, আর নান বাটটা সবসময় মনে রাখতে হবে। নান বাটের ক্ষেত্রে নান বাটটা সেন্টেন্সের একদম শুরুতে বসবে। এটা কোথায় বসবে? সেন্টেন্সের শুরুতে। ঠিক আছে, ওকে। তারপরে দেখো নাথিং বাট, এটা হচ্ছে যখন অনলি বা অ্যালোন দ্বারা বস্তুকে নির্দেশ করা হবে। বস্তুকে নির্দেশ করা হলে আমরা লিখব নাথিং বাট। আর যখন অনলি বা অ্যালোন দ্বারা কোনো সংখ্যাকে নির্দেশ করবে তখন আমরা লিখব নট মোর দেন। আসলে আমরা এক্সাম্পল দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। নাম্বার 1, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। অনলি আল্লাহ ক্যান হেল্প আস। ঠিক আছে, হেল্প আস, একমাত্র আল্লাহই আমাদেরকে সাহায্য করতে পারে। তাহলে দেখো এখানে অনলি দ্বারা কাকে বুঝাইছে? আল্লাহকে। হ্যাঁ, তার মানে অনলি দ্বারা যেহেতু আল্লাহকে নির্দেশ করছে, আল্লাহ হচ্ছেন একজন ব্যক্তি, তার মানে এখানে আমরা লিখব নান বাট। নান বাটের ক্ষেত্রে আমরা বলছি অনলি বা অ্যালোনটা যেখানেই থাক না কেন, নান বাটটা সেন্টেন্সের শুরুতেই চলে আসবে। ঠিক আছে, নান বাট, তারপরে যা আছে তা, শুধু অনলি এর পরিবর্তে বসবে নান বাট, তারপরে সেন্টেন্সে যা আছে তা বসাই দেব। আল্লাহ ক্যান হেল্প আস। ঠিক আছে, আসলে আমরা 2 নাম্বার এক্সাম্পলটা একটু দেখি। অনলি দ্য মুন ওয়াজ ভিজিবল। একমাত্র চাঁদটি দৃশ্যমান ছিল। তাহলে এই যে অনলি দ্বারা কাকে বোঝানো হয়েছে? চাঁদকে। চাঁদ কি? চাঁদ এক ধরনের বস্তু, তাহলে বস্তু হইলে সেটা বসবে নাথিং বাট। আর নাথিং বাটের ক্ষেত্রে অনলি বা অ্যালোনটা যেখানে থাকবে নাথিং বাটটা ওখানেই বসে যাবে। ঠিক আছে, নাথিং বাট দ্য মুন ওয়াজ ভিজিবল, অর্থাৎ চাঁদ ছাড়া আর কিছুই দৃশ্যমান ছিল না। ঠিক আছে, নাথিং বাট দ্য মুন ওয়াজ ভিজিবল। আসলে আমরা 3 নাম্বার এক্সাম্পলটা দেখি। হি ইজ অনলি 10, তার বয়স মাত্র 10। ঠিক আছে, তাহলে দেখো এই অনলি দ্বারা কাকে নির্দেশ করতেছে? 10কে। 10 কি? একটা সংখ্যা, দ্যাটস এখানে বসবে নট মোর দেন। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি হি ইজ, আর এই ক্ষেত্রে সংখ্যাকে বুঝাইলে অনলি বা অ্যালোনটা যেখানেই থাক না কেন নট মোর দেনটা বসবে ভার্বের পরে, অক্সিলারি ভার্বের পরে। হি ইজ নট মোর দেন, এই যে অনলি বা অ্যালোনের পরিবর্তে চলে আসছে নট মোর দেন, তারপরে যা আছে তা 10 লিখে দিব। এখন একটা প্রশ্ন হইতে পারে, আমি তো সবগুলা অনলি দ্বারাই দেখাইছি, অ্যালোন দ্বারা তো একটাও দেখাইনি। আসলে আমরা তাহলে অ্যালোন দ্বারা একটা দেখাই। হি স্টুড অ্যালোন against against the enemy, অর্থাৎ শত্রুর বিরুদ্ধে সে একাই দাঁড়িয়েছিল। তাহলে এই অ্যালোন দ্বারা কাকে বোঝাচ্ছে? তাকে বোঝানো হচ্ছে না। ঠিক আছে,
তার মানে যেহেতু তাও ব্যক্তি, ব্যক্তি হলে কি হবে নান বাট, আর নান বাটটা অলওয়েজ কি সেন্টেন্সের শুরুতে বসে। তাহলে আমরা লিখতে পারি নান বাট হি স্টুড, আর অ্যালন তো থাকবেই না, অ্যালনের পরিবর্তিত নান বাট চলে আসছে স্টুড, তারপরে যা আছে তা এগেনস্ট দ্য এনিমি, এনিমি। ওকে, চলে যাচ্ছি পরবর্তী রুলসে। পরবর্তী রুলস হচ্ছে এরকম, এভরি, EVERY, এভরি, এভরি অর্থ প্রত্যেককে বা প্রতি, এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে, সেন্টেন্সকে দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো ডট ডট বাট দ্বারা নেগেটিভ করতে হয়, দ্বারা নেগেটিভ করতে হয়, করতে হয়। ঠিক আছে, ওকে। আসো আমরা এক্সাম্পল দেখি। এটা হচ্ছে আমাদের রুলস নাম্বার 2। তাহলে এখানে আমরা যদি এক্সাম্পল নেই, সেটা হলো এরকম, এভরি মাদার, এভরি মাদার লাভস হার চাইল্ড। ঠিক আছে, তাহলে এটাকে আমরা যেহেতু এভরি যুক্ত আছে, তাহলে এটাকে আমরা যখন নেগেটিভ করব তাহলে কীরকম রুলসটা কীরকম, দেয়ার ইজ নো ডট ডট বাট দ্বারা নেগেটিভ করতে হবে। তাহলে আমরা নিয়ে আসি দেয়ার ইজ, এই যে ডট ডটের জায়গায় দেখো দেয়ার ইজ নো, তারপর হচ্ছে ডট ডট। এখন ডট ডটের জায়গায় বসবে কি, ডট ডটের জায়গায় বসবে এভরির সাথে যুক্ত নাউনটা বসে যাবে। তাহলে এভরির সাথে যুক্ত নাউনটা কি, মাদার। দেখছো এখানে বসে যাবে মাদার, অর্থাৎ এভরির পরে যে যতটুকু থাকবে ততটুকু বসবে মাদার। তারপর হচ্ছে বাট, দেন বাটের পরে বার্বের পর থেকে বসবে লাভস হার চাইল্ড, লাভস হার চাইল্ড। এই যে বাট আসছে কোত্থেকে, এটা রুলসেরই বাট, দেয়ার ইজ নো ডট ডট বাট। ঠিক আছে, এভরির পরিবর্তে আসবে দেয়ার ইজ নো ডট ডট বাট, আর ডট ডটের জায়গায় অলওয়েজ বসবে এভরির সঙ্গে যুক্ত যে নাউনটা থাকবে সেই নাউনটা এখানে বসে যাবে। ঠিক আছে, তাহলে দেয়ার ইজ নো, আগে অর্থটা ছিল এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। এখন অর্থটা হলো কি, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এমন কোনো মা নাই যিনি তার সন্তানকে ভালোবাসেন না। ঠিক আছে, ওকে। এটাকে চাইলে তুমি এইভাবেও নেগেটিভ করতে পারো, এভরির পরিবর্তে নো দিয়ে দিলেই হয়, নো। তাহলে এখানে কেমন হবে, নো মাদার। তবে এখানে একটা কথা মাথায় রাখতে হবে, এখানে নো দিলে অবশ্যই অবশ্যই এখানে বার বা অ্যাডজেক্টিভের নেগেটিভ ওয়ার্ডটা লিখতে হবে। তাহলে এখানে বারবার আছে কে, লাভস, অ্যাডজেক্টিভ তো নাই, এই জন্য লাভসের নেগেটিভ ওয়ার্ড কি, হেটস, হেটস হার চাইল্ড। হ্যাঁ, চাইলে তুমি এটা এইভাবেও করতে পারো, নো মাদার হেটস হার চাইল্ড, কোনো মাই তার সন্তানকে ঘৃণা করে না। হ্যাঁ, এভাবেও করতে পারো, বাট রুলস হচ্ছে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। আসো আমরা 2 নম্বর এক্সাম্পলটা দেখি। সেটা হলো এরকম, এভরি রোজ, এভরি রোজ হ্যাজ আ থর্ন, হ্যাজ আ থর্ন, প্রত্যেক গোলাপি কাটা আছে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা নেগেটিভ করব কিভাবে, এই যে এভরি আছে তাই আমরা নিয়ে আসবো দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো। তারপরে ডট ডটের জায়গায় কি বসবে, এই যে এভরির সাথে যুক্ত নাউনটা বসে যাবে, অর্থাৎ রোজ, রোজ। তারপরে আসবে বাট, কিন্তু যখন ভার্বটা হ্যাভ ভার্ব থাকবে তখন বাট না এসে আসবে হ্যাজ, উইথআউট, তখন বাট না এসে আসবে উইথআউট। ঠিক আছে, দেখো যখন এভরি যুক্ত সেন্টেন্সের ভার্বটা হ্যাভ ভার্ব হবে, অর্থাৎ হ্যাভ হ্যাজ, অবশ্যই হ্যাজ থাকে আর নাইলে হ্যাড থাকবে, যখন এইগুলা থাকবে তখন আমরা বাট না এনে কি আনবো, উইথআউট আনবো। অনলি কোন ক্ষেত্রে, যখন ভার্বটা এভরি যুক্ত সেন্টেন্সের ভার্বটা হ্যাভ ভার্ব থাকবে। হ্যাঁ, যেহেতু হ্যাজ একটা হ্যাভ ভার্ব, দ্যাটস এখানে উইথআউট হয়ে যাবে। তাহলে দেয়ার ইজ নো রোজ উইথআউট হ্যাজ আ থর্ন, হ্যাজ আ থর্ন, এটার অর্থটা হচ্ছে প্রত্যেক গোলাপি কাটা আছে। আর দেয়ার ইজ নো রোজ উইথআউট হ্যাজ আ থর্ন, কাটা ছাড়া কোনো গোলাপ হয় না। আচ্ছা, এগুলা এই রুলসগুলা করার পর এগুলাকে আয়ত্ত করার নিয়ম হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করা। ঠিক আছে, যখন তুমি এই ধরনের সেন্টেন্সগুলোকে বেশি বেশি প্র্যাকটিস করবা তখন রুলসগুলো তোমার এমনিতেই মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে,
আদারওয়াইজ তুমি মুখস্থ করতে পারবে না। এই জন্য এখানে রুলসগুলো বুঝার পরে তুমি গ্রামার বই নিয়ে সেখান থেকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করবা, তখন দেখা যাচ্ছে এগুলা তোমার রুলস মুখস্থ করা লাগবে না, যে বারবার করার কারণে এটা এমনি মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, আসলে আমরা পরবর্তী রুলসে চলে যাই। মাস্ট বা হ্যাভ টু। মাস্ট বা এই রুলসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই জাতীয় আসে বেশি। হ্যাভ টু, হ্যাভ টু যুক্ত মাস্ট বা হ্যাভ টু অত তো অবশ্যই বা বাধ্যতামূলক যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ক্যান নট বাট দ্বারা নেগেটিভ করতে হয়। ক্যান নট বাট দ্বারা নেগেটিভ করতে হয়। ওকে, তো এখন আমরা এক্সাম্পল দেখব এবং এক্সাম্পল থেকে বোঝার ট্রাই করব। নাম্বার 1, we must do the work। হ্যাঁ, তাহলে এখন দেখো এটাকে যদি নেগেটিভ করি কেমন হয়ে যাবে, যেহেতু মাস্ট আছে, মাস্ট থাকলে অবশ্যই ক্যান নট বাট দ্বারা নেগেটিভ করবো আমরা। হ্যাঁ, তাহলে উই ক্যান নট বাট, তারপরে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট আসবে, তারপরে যা আছে তা লিখে দিব, অর্থাৎ ডু দ্য ওয়ার্ক। আগে অর্থটা ছিল উই মাস্ট ডু দ্য ওয়ার্ক, আমরা অবশ্যই কাজটি করব, আর এখন অর্থটা হচ্ছে উই ক্যান নট বাট ডু দ্য ওয়ার্ক, আমরা কাজটি না করে পারবো না। ক্যান নট বাট এরকম অর্থ বোঝায়, ঠিক আছে। ওকে, তো আসো আমরা 2 নাম্বার এক্সাম্পলটা দেখি। যদি এরকম থাকতো, হি হ্যাজ টু গো দেয়ার, তাকে সেখানে যেতেই হবে। হ্যাঁ, হ্যাজ টু আছে, তাহলে এখন এটাকে কিভাবে আমরা নেগেটিভ করব? দেখো হ্যাভ টু সিঙ্গুলার ফর্মে কিন্তু হ্যাজ টু, রাইট? তাহলে হ্যাজ টু থাকুক বা হ্যাভ টু থাকুক বা মাস্ট থাকুক, আমরা অবশ্যই তাকে ক্যান নট বাট দ্বারা নেগেটিভ করব, ঠিক আছে। তাহলে এটা হবে ক্যান নট বাট গো দেয়ার। ওকে, আসল যেই জায়গায় আরেকটা প্রবলেম তোমাদের হয় সেটা হচ্ছে এরকম, যে হি হ্যাড টু লাফ, LAUGH, লাফ। হি হ্যাড টু লাফ, তাকে অবশ্যই হাসতে হলো, তাকে হাসতেই হলো, এইভাবে বলা যায়, ঠিক আছে। তো দেখো এখানে এটাকে আমরা নেগেটিভ করব কিভাবে? দেখো এখানে আছে হ্যাড টু, বাট আমরা রুলস শিখছি মাস্ট বা হ্যাভ টু যুক্ত। এখন দেখো তো মাস্টের ফার্স্ট ফর্ম কি? হ্যাড টু। এরপরে হ্যাভ টুর ফার্স্ট ফর্ম কি? তাও হ্যাড টু কিন্তু। হ্যাঁ, তাহলে এর যদি আমি নেগেটিভ করি, তাহলে আগে হয়েছে কি? ক্যান নট বাট, মাস্ট বা হ্যাভ টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করছি ক্যান নট বাট দ্বারা। এখন যেহেতু এটা পাস্ট ফর্ম হয়ে গেছে মাস্ট বা হ্যাভ টু এর, তাহলে ক্যানেরও তো ফার্স্ট ফর্ম হয়ে যাবে, রাইট? তাহলে কেমন হবে? কুড নট বাট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখতে পারি হি কুড নট বাট লাফ, LAUGH, লাফ। হ্যাঁ, জাস্ট এখানে এতটুকুই, মাস্ট বা হ্যাভ টু এর ফার্স্ট ফর্ম যেহেতু হ্যাড টু, তাহলে আমরা শিখছি মাস্ট বা হ্যাভ টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ক্যান নট বাট দ্বারা নেগেটিভ করতে হয়। তাহলে এখানে কি মাস্ট আছে? মাস্টও নেই, হ্যাভ টু নেই, বাট কে আছে? মাস্ট বা হ্যাভ টু এর ফার্স্ট ফর্ম, তাই এখানে ক্যান না হয়ে ক্যানের ফার্স্ট ফর্ম কুড হয়ে গেছে। এখানে ফার্স্ট ফর্ম আছে বিদায় এখানেও ফার্স্ট ফর্ম হয়ে গেছে, দ্যাটস ইট। বোথ অ্যান্ড অবলিক শুধু অ্যান্ড। হ্যাঁ, হয় বোথ অ্যান্ড থাকবে অথবা শুধু অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নট অনলি বাট অলসো দ্বারা নেগেটিভ করতে হয়। ওকে, এবার আমরা এক্সাম্পল দেখব, দেন এক্সাম্পলের সাথে সাথে রুলসটা ক্লিয়ার করে ট্রাই করব। যেমন দেখো, হি টুক
he took tea and he took tea and coffee. Tea and coffee. ঠিক আছে, তাহলে এখানে দেখো এটাকে আমরা কিভাবে নেগেটিভ করব, যেহেতু এন্ড আছে তাহলে আমরা এটাকে নেগেটিভ করতে পারি এইভাবে, হি টুক নট অনলি টি বাট অলসো, এন্ড এই দেখো এই এন্ডের পরিবর্তে হয়ে যাবে বাট অলসো কফি। হি টুক নট অনলি টি, সে শুধু চাই নেয় বাট অলসো কফিও বটে। হ্যাঁ, ওকে, আসো আমরা 2 নম্বর এক্সাম্পল দেখি। সেটা হলো এরকম, আব্দুর রহিম is both a writer and speaker। হ্যাঁ, ওকে, এখন এটাকে আমরা যদি নেগেটিভ করি, দেখো বোথ ডট ডট কি আছে, অ্যান্ড আছে, তাহলে আমরা নট অনলি বাট অলসো দ্বারা নেগেটিভ করব। তাহলে আমরা লিখতে পারি আব্দুর রহিম ইজ নট অনলি a writer but also a speaker as soon as যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে as soon as যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম। ফার্স্টে চলে আসবে নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। দেখো হ্যাড ভার্ব যেহেতু এখানে লেখছো, বিশেষ নর্মালি হচ্ছে যে ভার্ব টু হ্যাভের পরে সবসময় ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে, এই জন্য এখানে ভার্ব 3 বা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস দেন প্লাস সেকেন্ড ক্লোজ। ঠিক আছে, তাহলে এখানে আমাদের রুলসটা হচ্ছে এরকম, নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস দেন প্লাস সেকেন্ড ক্লোজ। আসো আমরা একটা এক্সাম্পল নেই। as soon as the teacher entered the classroom। ঠিক আছে, as soon as the teacher entered the classroom the student stood up, the students stood up। ঠিক আছে, তাহলে আসলে এটাকে আমরা নেগেটিভ করে ফেলি, যেহেতু as soon as আছে তা ফার্স্টে চলে আসবে কি নো সুনার হ্যাড, তাহলে আমরা লিখি নো সুনার হ্যাড। তারপর আসবে সাবজেক্ট কি আছে, দ্য টিচার, তাহলে আমরা লিখি দ্য টিচার। ওকে, তারপর আমরা কি লিখব, তারপর হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তাহলে ইন্টার্ড ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি ইন্টার্ড, তাহলে এটা ফার্স্ট পার্টিসিপল ফর্মও ইন্টার্ড, তাহলে আমরা লিখতে পারি ইন্টার্ড। তারপর এক্সটেনশন কি, এই যে কমার আগ পর্যন্ত দ্য ক্লাসরুম। ওকে, তারপর আমরা এখানে দিব কমা উঠে দিব দেন, এই যে আমাদের এখানে দেন চলে আসবে দেন। এটা কিন্তু একটা কম্পারেটিভ ডিগ্রি, দেখো এই যে সুনার কম্পারেটিভ ফর্ম আছে, আর কম্পারেটিভ ডিগ্রিতে নরমালি দেন তো চলে আসে, এই জন্য দেন প্লাস তারপর হচ্ছে সেকেন্ড ক্লোজ হচ্ছে এই যে কমার পরে যেটা থাকে সেটাই, দ্য স্টুডেন্ট স্টুড আপ, দ্য স্টুডেন্টস
the students stood up এখন অর্থটা হচ্ছে এরকম, as soon as the teacher entered the classroom the student stood up, যখনই শিক্ষক ক্লাসে প্রবেশ করলেন তখনই ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে গেলেন। আর এখন অর্থটা হচ্ছে no sooner had the teacher entered the classroom then the student stood up, অর্থাৎ শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতেই স্টুডেন্টটা দাঁড়িয়ে গেল। ওকে, আসো আমরা আরেকটা এক্সাম্পল এখান থেকে দেখি। যেহেতু এই রুলসটা একটু বড় তাই আমরা এখান থেকে আরেকটা এক্সাম্পল দেখব। তাহলে আরেকটা এক্সাম্পল দেখি আমরা। as soon as the police as soon as the thief saw the police as soon as the thief thief saw the police, যখন চোরটি পুলিশকে দেখলো, পুলিশ, হ্যাঁ, he ran away সে পালিয়ে গেল। ঠিক আছে, যখনই চোরটি পুলিশকে দেখলো তখনই সে পালিয়ে গেল। যেহেতু দেখো আবার as soon as আছে, তাহলে আমরা কিভাবে এটাকে নেগেটিভ করতে পারি? শুরুতেই চলে আসবে no sooner had, no sooner had, তারপর আসবে সাবজেক্ট কি? the thief thief, তারপর হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। দেখো এখানে আছে স, তাহলে স ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি? ডেফিনেটলি সিন, তারপর এক্সটেনশন আছে দ্য police, তারপরে কমা উঠে গিয়ে বসবে এই যে রুলস অনুযায়ী দেন। ঠিক আছে, তারপর হচ্ছে সেকেন্ড ক্লোজ, অর্থাৎ কমার পরে যা আছে তা he ran away। ওকে, তো বন্ধুরা আমরা যে রুলসগুলো অলরেডি কমপ্লিট করছি, এই রুলসের বাইরেও কিছু সেন্টেন্স আছে যাদেরকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য তোমাকে আগে কিছু অপোজিট ওয়ার্ড জানতে হবে। যেমন দেখো, মনে করো তোমার কাছে মেইন ওয়ার্ডটা আছে, মেইন ওয়ার্ডটা আছে গুড। ঠিক আছে, এটার অপোজিট ওয়ার্ডটা তোমাকে জানা লাগবে, অর্থাৎ বিপরীত শব্দ। ঠিক আছে, অপোজিট ওয়ার্ড। তো এই ওয়ার্ডটার অপোজিট ওয়ার্ডটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাড হতো কি? খারাপ। তারপর এখানে যদি আমি দিই এক্সপেন্সিভ হতো ব্যয়বহুল বা দামি, মূল্যবান। তো এখানে হবে কি? এখানে হবে সস্তা, চিপ, CHEAP, চিপ। ওকে, তারপর এখানে থাকতে পারে অনেস্ট হতো কি? অনেস্ট হতো সৎ, এখানে হয়ে যেতে পারে ডিসঅনেস্ট। ঠিক আছে, একইভাবে তোমার কাছে থাকতে পারে বেস্টের অপোজিট ওয়ার্ড হচ্ছে ওর্স্ট। থাকতে পারে তোমার ব্লেস হতো কি? দোয়া, প্রার্থনা, আর এটার হচ্ছে কাজ, অভিশাপ। ঠিক আছে, থাকতে পারে তোমার কাছে পসিবল হয়ে যাবে এটার বিপরীত শব্দ ইম্পসিবল। আবার দেখতে হবে তোমার, মনে করো ফ্রেন্ড আছে, এনিমি হয়ে যাবে। দেন এখানে আরো হইতে পারে যে তোমার অ্যাগ্রি, এটা হয়ে যাবে ডিসঅ্যাগ্রি। ঠিক আছে, তারপরে থাকতে পারে রিমেম্বার হতো স্মরণ করা, এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে ফরগেট হতো ভুলে যাওয়া। তারপরে থাকতে পারে তোমার লাভ, হেট। ঠিক আছে, এবং থাকতে পারে যেটা ফাইনাল আমরা দিতে চাই সেটা হচ্ছে অলওয়েজ এর নেগেটিভ ওয়ার্ড হচ্ছে নেভার। ঠিক আছে, ওকে, এইরকম আরো অসংখ্য আছে। তোমরা চাইলে যে তোমাদের মডেল কোশ্চেন বই আছে ওখানে গ্রামাটিক্যাল পার্টে তুমি যদি যাও অ্যাফার্মেটিভ টু নেগেটিভে, সেখানে একটা বক্স দেওয়া আছে, তুমি সেখান থেকে আরো বেশি পড়ে নিতে পারবা। এই অপোজিট ওয়ার্ডগুলো থাকে নাউন পার্ট অফ স্পিচের, তারপরে ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের। ঠিক আছে, তো এই চারটা পার্ট অফ স্পিচের ওয়ার্ডগুলার অপোজিট ওয়ার্ড থাকে। তো আসো আমরা এখন দেখবো এক্সাম্পলের মাধ্যমে কিভাবে রুলস ছাড়া যে সেন্টেন্সগুলো আসে এগুলাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়। ফার্স্ট এক্সাম্পল দেখো, গোল্ড ইজ আ ভেরি এক্সপেন্সিভ মেটাল।
ঠিক আছে। তো দেখো এইটা আমরা যে রুলসগুলো পড়ছি, অনলি বা অ্যালোন যুক্ত, তারপরে এভরি যুক্ত, মাস্ট বা হ্যাভ টু যুক্ত, অ্যাজ সুন অ্যাজ যুক্ত, টু প্লাস এডজেক্টিভ প্লাস টু যুক্ত আছে, কোনো রুলস এটার ভিতরে পড়ে না। তো এগুলাকে আমরা সাধারণ নিয়মে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। এখন সাধারণ নিয়ম বলতে কি বোঝায়? সাধারণ নিয়ম হচ্ছে অবশ্যই এই ক্ষেত্রে বাইরে থেকে একটা নট আনতে হবে, সেই নটটা অবশ্যই অক্সিলারি ভার্বের পাশে বসাতে হবে। দেন তোমাকে অ্যাডজেক্টিভ অথবা ভার্বের অপোজিট ওয়ার্ডটা বসাতে হবে, বা অ্যাডভার্ব থাকলে অ্যাডভার্বটা অনেক সময় বসানো লাগে। তো এখানে খেয়াল করো, আমরা এখানে দেখি ফার্স্টে আমরা সাবজেক্টটা লিখে ফেলবো গোল্ড, তারপরে এখানে দেখো নটটা আইসা অলওয়েজ অক্সিলারি ভার্বের পাশে বসবে। তো ইজ তো অক্সিলারি ভার্বই, দ্যাটস ওয়াই এটার পাশে বসে যাবে নট। হ্যাঁ, এই ক্ষেত্রে অলওয়েজ নটটা বাইরে থেকে আসবে। দেন আমরা কি করব, দেন আমরা এই পাশে এ লিখবো, তারপরে এই যে আমাদের অ্যাডজেক্টিভ, দেখো এখানে ইজ এর তো অপোজিট ওয়ার্ড হয় না, তো অ্যাডজেক্টিভ যে এক্সপেন্সিভ আছে, এই এক্সপেন্সিভের আমরা অপোজিট ওয়ার্ড বসাবো। এর অপোজিট ওয়ার্ড হচ্ছে চিপ, CHEAP, চিপ। আমরা এই ম্যাটার লিখব। এখন প্রশ্ন হলো ভেরি কোথায় গেল? ভেরি অ্যাকচুয়ালি অ্যাট অলে কনভার্ট হয়ে যাবে এবং এটা শেষে বসানোটা বেস্ট। ঠিক আছে, তুমি চাইলে ভেরি বরাবরও বসাইতে পারো। যখন ভেরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভ করব, তখন ভেরিটাকে অ্যাট অলে কনভার্ট করে দিব এবং এটা শেষে দেওয়া বেস্ট। তাহলে আগে অর্থটা ছিল দেখো, গোল্ড ইজ আ ভ্যারি এক্সপেন্সিভ মেটাল, স্বর্ণ হচ্ছে খুবই মূল্যবান ধাতু। আর এখন অর্থটা হচ্ছে গোল্ড ইজ নট আ চিপ মেটাল অ্যাট অল, স্বর্ণ মোটেও সস্তা ধাতু নয়। ঠিক আছে, আসলে আমরা সেকেন্ড এক্সাম্পলটা দেখি। শি লাভস হার মাদার। ঠিক আছে, তো এটাকে আমরা যখন নেগেটিভ করব, তাহলে ফার্স্ট আমরা সাবজেক্টটা লিখে ফেলবো এবং নটটা আইসা অক্সিলারি ভার্বের পাশে বসবে। বাট দেখো তো এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা? না, নাই কিন্তু। এই জন্য আমরা কি করব, অক্সিলারি হিসাবে বাহিরে থেকে একটা ডু ভার্ব আনবো, আর ডু ভার্ব আইসা মূল ভার্বের দিকে তাকাবে। তাকে কি দেখবে? দেখবে যে ভার্বে কোনো প্রবলেম আছে কিনা। এখন ভার্বের প্রবলেম বলতে বুঝি আমরা ভার্বের এস বা ইএস ফর্ম অথবা পাস্ট ফর্ম। ঠিক আছে, অথবা পাস্ট ফর্ম। যদি ভার্বে এস বাই ইএস ফর্ম থাকে, ডুয়ে এস ইএস নিয়ে হয়ে যাবে ডাজ, অথবা যদি পাস্ট ফর্ম থাকে এখানে মূল ভার্বের, তাহলে ডুয়ে মূল ভার্ব থেকে ফার্স্ট ফর্ম নিয়ে হয়ে যাবে ডু ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ ডিড। আর যদি ভার্বে কোনো প্রবলেম না থাকে, অর্থাৎ এস বাই ইএস ফর্মও না থাকে, পাস্ট ফর্মও না থাকে, তাহলে ডু নিজেই বসে যাবে। দ্যাটস ভ্যারি সিম্পল। হ্যাঁ, ওকে। তো দেখো তো এখানে ভার্বে কোনো প্রবলেম আছে কিনা? অবশ্যই, এই যে এস আছে, তাহলে ডুয়ে এস নিয়ে কি হয়ে যাবে? হয়ে যাবে অ্যাকচুয়ালি ডাজ। দেন কি করবে, এখান থেকে এস ফর্মটা তো ডুয়ে নিয়ে আসছে, তাহলে এখানে বসবে ভার্বের মূল ফর্মটা। হ্যাঁ, তো ভার্বের মূল ফর্মটা আমরা একটু পরে বসাই, কারণ এখানে আমাদের অ্যাডজেক্টিভ নাই আছে। যেহেতু নাই, সেহেতু আমরা অবশ্যই ভার্বের অপোজিট ওয়ার্ডটা বসাবো। যদি অ্যাডজেক্টিভ থাকতো তাহলে আমরা অ্যাডজেক্টিভের অপোজিট ওয়ার্ডটা বসাতাম। দেন এই লাভের অপোজিট ওয়ার্ড কি হয়ে যাবে? ডেফিনেটলি হেইট হয়ে যাবে। ঠিক আছে, হেইট হার মাদার। ওকে, আসো থার্ড এক্সাম্পল আমরা দেখি। I agreed with him। ঠিক আছে, এখন দেখো এইটাকে আমরা কিভাবে নেগেটিভ করব। এটাকে নেগেটিভ করার ক্ষেত্রে আমরা ফার্স্টে সাবজেক্ট লিখে ফেলবো, দেন আমরা একটা বাইরে থেকে নট আনবো, সেটা অবশ্যই অক্সিলারি ভার্বের পাশে বসবে। এখন প্রশ্ন হলো এখানে কি অক্সিলারি ভার্ব আছে? নাই। না থাকলে কি করব? ডু ভার্বের সাহায্য নিব। ডু ভার্ব আইসা মূল ভার্বের দিকে তাকাবে, তাকে কি দেখবে? ভার্বে কোনো সমস্যা আছে কিনা। ভার্বের সমস্যা বলতে ভার্বের এস বাই এস ফর্ম অথবা ফার্স্ট ফর্ম। দেখো এখানে এগ্রি ভার্বের কোন ফর্ম আছে? ফার্স্ট ফর্ম আছে, তাহলে ডুয়ে এখান থেকে ফার্স্ট ফর্ম নিয়ে হয়ে যাবে ডিড। দেন নটটা এটার পাশে বসে যাবে। এখন দেখো অ্যাগ্রিড পাস্ট ফর্মটা তো ডুয়ে নিয়েই গেছে, তাহলে এখানে কি আর পাস্ট ফর্ম থাকবে? থাকবে না, হয়ে যাবে মূল ফর্ম। এখন দেখো এখানে তো অ্যাডজেক্টিভ নাই, না থাকলে কি করব? এই ভার্বের অপোজিট ওয়ার্ডটা বসাবো। তাহলে অ্যাগ্রির অপোজিট ওয়ার্ড কি? ডিসঅ্যাগ্রি। দেন এখানে হবে ডিসঅ্যাগ্রি, তারপরে উইথ হিম আমরা লিখে দিব উইথ হিম। এই তো সিম্পল নেগেটিভ হয়ে গেছে। আসো আমরা এখান থেকে একদম ফাইনাল এক্সাম্পল দেখি। সেটা হলো এরকম, আই শুড অলওয়েজ রিমেম্বার
ইউ। ঠিক আছে, তো এখন দেখো এটাকে আমরা নেগেটিভ করব কিভাবে। ফার্স্ট আমরা সাবজেক্ট লিখব, তারপরে এখানে তো আমাদের অক্সিলারি ভার্ব আছে, তাই শুডের পাশে এসেই নটটা বসা উচিত। তাহলে আমরা লিখব শুড। তো আমরা এখানে নটটার বসাচ্ছি না, নটটা ফাঁসেই রাখতেছি। কেন রাখতেছি তার রিজন আছে। এবার দেখো আমরা এই অলওয়েজের অপোজিট ওয়ার্ডটা তো জানি কি, অলওয়েজের অপোজিট ওয়ার্ড হচ্ছে অ্যাকচুয়ালি নেভার। ঠিক আছে, তাহলে আমরা এখানে নেভার বসে দিব। দেখো কোনো একটা ওয়ার্ডের যদি অপোজিট ওয়ার্ডটাই নেগেটিভ চলে আসে তখন আর বাইরে থেকে নট আনার কোনো প্রয়োজন নেই। যদি অপোজিট ওয়ার্ডটা নেগেটিভ না আসে তাহলে আমরা অবশ্যই নটটা দিব। যেমন এই ক্ষেত্রে দেখো অ্যাগ্রির অপোজিট ওয়ার্ডটা এটা নেগেটিভ না, ঠিক আছে, এই জন্য আমরা কি করছি সেখানে নটটা আনছি। বাট এখানে অলওয়েজের যেই ওয়ার্ডটা আসছে অপোজিট সেটা নেভার, যেটা কিনা একটা নেগেটিভ ওয়ার্ড, দ্যাটস ওয়াই আমরা এখানে আর নটটা আনবো না, এই নেভারই নটের কাজটা করে ফেলবে। দেন আমরা এই যে রিমেম্বার আছে, আমরা এইবার এই ভার্বটার অপোজিট ওয়ার্ডটা বসাবো। তাহলে রিমেম্বারের অপোজিট ওয়ার্ড কি, অবশ্যই ফরগেট। তাহলে আমরা এখানে ফরগেট বসাই দেব, ফরগেট, দেন এখানে বসে দিব ইউ। তাহলে কি হলো, আগে সেন্টেন্সটা ছিল আই শুড অলওয়েজ রিমেম্বার ইউ, আমি তোমাকে সর্বদাই স্মরণ করা উচিত। আর এখন সেন্টেন্সটার অর্থ হলো আই শুড নেভার ফরগেট ইউ, আমি তোমাকে কখনোই ভুলে যাওয়া উচিত নয়। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।